জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে লাইভে এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমান নিয়ে যা বললেন মেজর ডালিম। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন মেজর ডালিম। রোববার বিশেষ লাইভে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম বীর বিক্রম শিরোনামের এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা। লাইভে এসে ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। এবারে জানাবো শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বলেন, হাসিনার আমলে পাম্পাচারের শেষ নেই, তাকে আমরা বিচারের আওতায় আনব। জানাবো ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা। ইউটিউব চ্যানেল ফার্স্ট পোস্ট এবং বিডিডি গেস্ট নামে একটি নিউজ পোর্টালে ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রযোজনায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা এবং বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সম্প্রতি ভারতীয় সাংবাদিক পালকি শর্মা এই দুই সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে জড়িয়ে একটি মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করেন। এদিকে বেগম খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রবিবার রাত ৮টার আগে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার বাসায় উপস্থিত হন। স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন সহ বেশ কয়েকজন উপস্থিত হন। এবারে থাকছে ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ। আগামী ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের হালনাগাদ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন। সারা দেশে টানা ২ সপ্তাহ বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবে এসিপ। রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ নাসিরউদ্দিন চৌধুরী স্বাক্ষরিত পরিপত্রে এ তথ্য জানানো হয়। এবং সর্বশেষ জানাবো হৃদয় বিদারক আন্তর্জাতিক সংবাদ। জাতিসংঘে কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত। জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, এই নরক অবস্থা বন্ধে আপনাদের সবার দায়িত্ব রয়েছে। আমাদের সবাইকে মিলে এই গণহত্যা বন্ধ করতে হবে। ২০২৩ সালের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছড়ে মুক্তিকামী ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয় প্রায় ১,৪০০ জন। এর পরের বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইহুদিবাদী ইসরায়েল। এখন পর্যন্ত সেখানে করা হামলায় ৪৫,০০০-এরও বেশি নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন লক্ষাধিক। তাদের বর্বর হামলা এখনও চলছে। প্রতিদিনই মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নিরীহ মানুষ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। লাইভে এসে শেখ মুজিব এবং জিয়াউর রহমান সম্পর্কে যা বললেন মেজর ডালিম। সাংবাদিক ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে আসেন মেজর ডালিম। রবিবার বিশেষ লাইভে যুক্ত আছেন বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিম। বীর বিক্রম শিরোনামে এই লাইভে যুক্ত হন প্রাক্তন এই সামরিক কর্মকর্তা। লাইভে এসে মেজর ডালিম বলেন, মুজিব মারা যায়নি, একটি সেনা অভ্যুত্থানে নিহত হয়েছেন। বাকশাল বিদায়ের পরে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে শুকরিয়া আদায় করেছে। তিনি বলেন, শেখ মুজিব তার জুলুমের মাত্রা এতটাই তীব্র করেছিল স্বৈরাচারী আচরণের মতো যে তখন মানুষ রবের কাছে মুক্তি চাচ্ছিল তার জুলুমের অবসানের জন্য। মেজর ডালিম আরও বলেন, তথাকথিত নেতারা যখন ভারতে পালিয়ে গেল, ছিল না যখন কেউ নেতৃত্ব দেবার, সমঝোতা নিয়ে সবাই ব্যস্ত। পাকিস্তান বাহিনী যখন বাঙালির উপর হামলে পড়েছিল, তখন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা আসে। আমি তখন পাকিস্তান আর্মিতে। মেজর জিয়ার ঘোষণা শুনে মনে হলো আর বসে থাকার সময় নেই। আমরা তখনই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমে গেলাম। উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার সাথে মেজর ডালিম জড়িত ছিলেন। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে আশাবাদী সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অনেক বেশি আশাবাদী জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম। বলেছেন, হাসিনার আমলে পাপাচারের শেষ নেই, তাকে আমরা বিচারের আওতায় আনব। রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব সেক্রেটারি শফিকুল আলম এসব কথা বলেন। শফিকুল আলম বলেন, পৃথিবীতে খুনিকে কেউ তো সেভাবে জায়গা দিতে চায় না। হাসিনা যে ভয়ানক কাজগুলো করেছেন, ভারতীয় গণমাধ্যমের অনেকেই তা জানতেন না। ইদানিং অনেকেই লেখা শুরু করেছেন,
পুরো পৃথিবী যখন জানবে যে সে কী ধরনের হত্যাকাণ্ড, কী ধরনের অনাচার ডিটকশিপ এদেশে জারি করে রেখেছিল, তখন পৃথিবীব্যাপী তার বিচারের ব্যাপারে প্রেসার তৈরি হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকেও তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে নিরবিচ্ছিন্ন প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে অভিমত ব্যক্ত করেন শফিকুল আলম। ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রতিবেদন মিথ্যা, প্রেস উইং। ইউটিউব চ্যানেল ফার্স্ট পোস্ট এবং বিডিডি গেস্ট নামের একটি নিউজ পোর্টালে ভারতীয় সাংবাদিক পালকি শর্মার প্রযোজনায় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনিকে নিয়ে সম্প্রতি প্রকাশিত প্রতিবেদনটি মিথ্যা ও বানোয়াট বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সম্প্রতি ভারতীয় সাংবাদিক পালকি শর্মা এই দুই সংবাদ মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিকে জড়িয়ে একটি মিথ্যা ও বানোয়াট প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে দাবি করা হয়েছে, সিনিয়র সচিব নাসিমুল গনি নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির একজন প্রতিষ্ঠাতা। প্রমাণ হিসেবে পালকি শর্মা এবং বিডি গেস্ট একটি নিউজ পোর্টালের একটি প্রতিবেদনের বরাতে যা 2008 সালে দ্য ডেইলি স্টারে প্রকাশিত হয়েছিল। অথচ ডেইলি স্টারের প্রতিবেদনে উল্লেখ করা নাসিমুল গনি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি দুজন ভিন্ন ব্যক্তি। হিজবুত তাহরির নেতা নাসিমুল গনি, যার প্রকৃত নাম নাসিমুল গনি, একজন ব্রিটিশ নাগরিক। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বাংলাদেশের একজন শীর্ষ আমলা। তিনি একজন বাংলাদেশী নাগরিক, তার কোনো দ্বৈত নাগরিকত্ব নেই, তিনি অন্য কোনো দেশে বসবাস করেন না। সিনিয়র সচিব নাসিমুল গনি শিক্ষাজীবন শেষে 1983 সালে দেশের সিভিল সার্ভিসে যোগ দেন। 2000 সালে গোড়ার দিকে যখন তিনি বাংলাদেশের জাতীয় সংসদের তৎকালীন স্পিকারের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন, তখন তিনি বেশ কয়েকবার ব্রিটেনে ভ্রমণ করেন। 2008 সালে তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ব্রডফোর্ড থেকে টপ ম্যানেজমেন্টের বিষয়ে 45 দিন ব্যাপী একটি প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। প্রেস উইং বলছে, হিজবুত তাহরির বাংলাদেশে একটি নিষিদ্ধ সংগঠন। কোনো সরকারি কর্মকর্তা নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনে যোগ দেবার প্রশ্নই ওঠে না। নাসিমুল গনি ছাত্র অবস্থায়ও কখনো কোনো রাজনৈতিক দলের সদস্য ছিলেন না। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর বাংলাদেশ পুলিশ হিজবুত তাহরির বেশ কয়েকজন সদস্যকে অবৈধ কার্যকলাপের জন্য গ্রেপ্তার করেছে। সংগঠনটির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো পরিকল্পনা সরকারের নেই। খালেদা জিয়ার বাসায় বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসায় গেছেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা। রোববার রাত 8টার আগে দলটির স্থায়ী কমিটির সদস্যরা বেগম জিয়ার বাসায় উপস্থিত হন। বিএনপি চেয়ারপারসনের বিদেশ যাত্রাকে কেন্দ্র করে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হচ্ছে। দলের মিডিয়া সেলের সদস্য শাহরুল কবির খান জানান, রাত 8:30টার আগে স্থায়ী কমিটির সদস্যরা একে একে প্রবেশ করেন। দলীয় সূত্র জানায়, গত 5 আগস্ট সরকার পরিবর্তনের পরদিন বেগম জিয়া মুক্তি পাওয়ার পর থেকে অনেকেই সাক্ষাৎ গ্রহণ করেছেন। তবে এই প্রথমবার একসঙ্গে স্থায়ী কমিটির সদস্যরা অংশ নিচ্ছেন বৈঠকে। সর্বশেষ কুরবানির ঈদে স্থায়ী কমিটির সদস্যরা সাক্ষাৎ করেছিলেন একসঙ্গে। রবিবার রাতে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন এলডিবি চেয়ারম্যান অলি আহমেদ বীর বিক্রম। দলের যুগ্ম মহাসচিব সালাউদ্দিন রাজ্জাক জানিয়েছেন, মঙ্গলবার রাত 10টায় কাতার এয়ারলাইন্সের একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বার কথা রয়েছে বেগম খালেদা জিয়ার। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। জাতিসংঘে কান্নায় ভেঙে পড়লেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত। জাতিসংঘে বক্তব্য রাখতে গিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অবরুদ্ধ গাজা উপত্যকার পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, এই নরক অবস্থা বন্ধে আমাদের সবার দায়িত্ব রয়েছে। আমাদের সবাইকে মিলে এই গণহত্যা বন্ধ করতে হবে। 2023 সালের 7 অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছে 1400 জন। এর পরের বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ গেছে 45,000-এরও বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে লক্ষাধিক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক, তবে নিহতদের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হবে, কারণ যেসব মৃতদেহ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে সেগুলো উদ্ধার করা সম্ভব হয়নি এবং গণনার মধ্যেও ধরা হয়নি। গাজাবাসী কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ফিলিস্তিনি রাষ্ট্রদূত রিয়াদ মানসুর। বলেন, জীবন বাঁচাতে আপনারা দায়বদ্ধ। ফিলিস্তিনি ডাক্তাররা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে, তারা হতাহতদের ত্যাগ করেননি, আপনারাও তাদের ত্যাগ করবেন না। ইসরায়েলকে থামান, এই হত্যাযজ্ঞ থামান। তিনি আরও বলেন, তারা এমন এক লড়াই করছে যেখানে তারা জিততে পারবে না। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের বাঁচানো।